ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের ইসলামাবাদে ব্যাপক সমাবেশ। 2 সপ্তাহের আলটিমেটাম পিটিআই এর। লাহোরে নতুন কর্মসূচি ঘোষণা। কমলা ট্রাম্প প্রেসিডেন্সিয়াল বিতর্ক ঘিরে সরগরম মার্কিন রাজনীতি। মঙ্গলবার মুখোমুখি হচ্ছেন 2 নেতা। নির্বাচনে জেনজিদের আকৃষ্ট করতে মরিয়া ডেমোক্র্যাটরা। এবং মালদ্বীপে চলতি মাসেই আসতে পারে নতুন কর্মী নিয়োগের ঘোষণা। আশার আলো দেখছেন প্রবাসীরা। কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভারতের মণিপুরে চলমান সহিংসতার মধ্যে এবার নতুন করে আলোচনায় অরুণাচল প্রদেশ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন চীনের সেনারা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি, অঞ্জু জেলায় চীনা সেনাদের ক্যাম্প দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। যদিও ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাদের প্রবেশের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বিষয়টি আলোচনায় এসেছে বেশ কয়েকবার। চলমান সহিংসতার মধ্যে এবার নতুন করে আলোচনায় ভারতের আরেক রাজ্য অরুণাচল প্রদেশ। স্থানীয়দের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। এমনকি প্রদেশটির অঞ্জু জেলায় চীনাদের সেনা ক্যাম্পও দেখার দাবি করেছেন কেউ কেউ। উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের কৌশলগত 7টি রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশ। চীন সীমান্তবর্তী হওয়ায় প্রদেশটি নিয়ে দিল্লির সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব বহুদিনের। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের একটি অংশ হিসেবে দাবি করে চীন। তবে বেইজিংয়ের দাবিকে বরাবরই অযৌক্তিক বলে আসছে ভারত। সীমান্তে উত্তেজনা আরও জটিল হয়েছে চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল সফরে সীমান্তবর্তী সেলা গিরিপথে 13,000 ফুট সুড়ঙ্গ উদ্বোধনের পর। এরপরই রাজ্যটি নিয়ে আরও তৎপর হয়ে ওঠেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ধারণা করছেন, মণিপুরের সহিংসতার দিকে গোটা ভারতের নজর থাকার সুযোগটাই গ্রহণ করেছে চীনা সেনারা। তবে ভারতীয় সীমানায় চীনের অবৈধ অনুপ্রবেশ এবারই প্রথম নয়। এর আগে 2022 সালেও এমন ঘটনা ঘটেছে। তখন স্থানীয় 2 যুবক নিখোঁজ হয়েছিলেন। এতে স্থানীয়রা দাবি করেছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর হেফাজতে আছেন তারা। তারও আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে 5 যুবক নিখোঁজ হয়। 1 সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শামিল হওয়া পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেলের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিলেন দেশটির শীর্ষ আদালত। 1 মাস ধরে চলমান আন্দোলনে হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী সেবা বঞ্চিত হচ্ছেন। এর মধ্যে 23 জন রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও চিকিৎসকরা বিচারের দাবিতে রাজপথে থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সুব্রত আচার্য রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রাতের ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ভারতে 130টি শহরে আন্দোলন চলছে। বিক্ষোভে উত্তাল ভুক্তভোগী চিকিৎসকের নিজের শহর সিটি অফ জয় কলকাতা। সেখানেই তার সহকর্মী জুনিয়র চিকিৎসকরা 30 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এবার সেই আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর এরপরই রীতিমতো তথ্য উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, 70,000 মানুষ চিকিৎসা সেবা পাননি। 1,500 হৃদরোগে আক্রান্তদের অস্ত্রোপচার করা যায়নি। এমনকি 23 জন রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছেন। মমতার আরও দাবি, এই আন্দোলনের পেছনে বিজেপি বাম জড়িত। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, বাংলাদেশে যা হয়েছে সেটা বাংলাদেশেই হয়েছে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটো আলাদা। পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, because we are bound to accept the court verdict. চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে 9 আগস্টের পর থেকেই আন্দোলন চলছে। এই ঘটনায় মমতা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আন্দোলনকারীদের। চিকিৎসকদের সঙ্গে সেই আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে আছেন সাধারণ মানুষও। যদিও তৃণমূল শাসিত রাজ্য সরকারের দাবি, এই ঘটনায় পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যেহেতু মামলাটি দেখছে সুপ্রিম কোর্ট আর তদন্ত করছে কেন্দ্রীয়
কেন্দ্রীয় বাহিনী সিবিআই, তাই রাজ্য সরকারও সবার সঙ্গে এই ঘটনার দোষীদের বিচার চাইছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তারা। কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ইসলামাবাদে জড়ো হয় হাজার হাজার পিটিআই সমর্থক। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতেই এদিন রাজধানী শহরের উপকণ্ঠে সমাবেশ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। সমাবেশে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা। সবার দাবি একটাই, ইমরান খানের মুক্তি। দেশকে রক্ষা করতে তার বিকল্প নেই বলে দাবি করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে আসতে বাধা দেয়ায় শাহবাজ সরকারের তীব্র সমালোচনা করেন নেতারা। পিটিআই ও ইমরান খানকে সরকার ভয় পায় বলেও অভিযোগ করেন তারা। এদিন ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন দলটির নেতারা। একই সঙ্গে সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে দলটি। এর মধ্যে ইমরানকে ছেড়ে না দিলে নিজেরা তাকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চলতি মাসে একই দাবিতে লাহোরে বিশাল সমাবেশ করার কথা রয়েছে পিটিআই এর। এমনকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দেওয়া হয়েছে। এজন্য এদিন সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়। এর আগে সমাবেশ ঘিরে সারা দেশ থেকেই রাজধানীতে আসে পিটিআই সমর্থকরা। অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এরপরও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে ইমরান সমর্থকদের। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিতর্ক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন সরগরম। প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর একে অন্যকে ঘায়েল করে দেয়া বক্তব্য নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 58 দিন। এরই মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 প্রার্থীর টেলিভিশন বিতর্ক। আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া দোদুল্যমান একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। আর এখানেই বিতর্কটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এরই মধ্যে বিভিন্ন নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করে স্বভাবসুলভ বক্তৃতা দিচ্ছেন ট্রাম্প। বলেছেন, বামপন্থী একনায়কের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ এক দেশে পরিণত হবে। শ্বেতাঙ্গ রক্ষণশীলদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা অভিবাসনের নামে সারা পৃথিবী থেকে খুনি, শিশু নির্যাতক ও ধর্ষণকারী আমদানি করেছে। অপরদিকে রাজনৈতিক বিরোধীদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে অস্ত্র। প্রচারণায় থেমে নেই ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসও। পেনসিলভেনিয়াতে পৌঁছে গেছেন তিনি। রোববার দিনভর বিতর্কের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে। পিটার্সবার্গে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন, যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি পরিবর্তনের সময় এসেছে। সবাইকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্পকে একজন মিথ্যুক এবং ফৌজদারি অপরাধী উল্লেখ করে বলেন, সরাসরি বিতর্কের মঞ্চে তাকে পাকড়াও করার এটি মোক্ষম সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টিভি বিতর্ক একটি প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মঙ্গলবারের বিতর্ক ঘিরে ট্রাম্প ও কমলার সমর্থকদের মধ্যে যেমন বিরাজ করছে উত্তেজনা, তেমনি মার্কিন জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মুখ সমরে এই তর্কযুদ্ধ দেখার জন্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান জর্জিয়া অঙ্গরাজ্যে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জেনজিদের প্রতিনিধি হিসেবে কাজে লাগাচ্ছে ডেমোক্র্যাটরা।
অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে 2020 সালের নির্বাচনে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে চলছে অদৃশ্য লড়াই। এরই মধ্যে তরুণ মার্কিন ভোটারদের আকৃষ্ট করতে জর্জিয়া অঙ্গরাজ্যে জনসংযোগ চালাচ্ছে ডেমোক্র্যাটিকরা। বর্তমানে জেনজি প্রজন্ম সবকিছুতে এগিয়ে আছে। এই প্রজন্মই নেতৃত্ব দিতে চলেছে আগামী বিশ্বকে। তাই এই সুযোগটাই গ্রহণ করেছে ডেমোক্রেটিক শিবির। এরই ধারাবাহিকতায় একদল জেনজি প্রতিনিধি দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করছে তারা। জর্জিয়াকে বলা হয় মার্কিন রাজনীতির দোদুল্যমান অঙ্গরাজ্য, একই সঙ্গে নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবেও অভিহিত করা হয়। আর এ কারণেই এই অঙ্গরাজ্যটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তারা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিন দিন আগ্রাসী হয়ে উঠছেন। সম্প্রতি যারা 2020 সালের নির্বাচনে তার সঙ্গে প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। এই পর্যায়ে দেশের খবর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলছেন দুদক সচিব। সরাসরি যাচ্ছি সেখানে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। আর একটি বিষয় হচ্ছে যে আমরা যেটি জানতে পেরেছি এখানে মানি লন্ডারিং ইস্যুতে বিশেষ করে অর্থ পাচার রিলেটেড কিছু বিষয়ে কথাবার্তা হয়েছে, তাদের পক্ষ থেকেও সহযোগিতার এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। তো আপনি জানেন যে অর্থ পাচার রিলেটেড ইস্যুটা মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও বলেছেন যে যারা পাচারের টাকাগুলো ফেরানোর জন্য সরকারও নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং তার একটি বড় রোল প্লে করতে পারে দুর্নীতি দমন কমিশন। তো সেই বিষয়ে আপনার বক্তব্যটা আসলে কি? পাচারের টাকা ফেরানোর ক্ষেত্রে আপনাদের চেষ্টা আছে কিনা? এইসব FBI সহ অন্যান্য সংস্থাগুলো আপনারা সহযোগিতা নেবেন কিনা? মানি লন্ডারিং এর ইস্যুটা তো আসলে দুর্নীতি দমন কমিশনের নতুন ইস্যু নয়, অ্যাকচুয়ালি সবসময়ই হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহযোগিতা নিবে। আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা? গতকাল অর্থ উপদেষ্টাও বলেছেন যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুদক আসলে কি ধরনের কার্যক্রম নিচ্ছে? দুদকের আমাদের যে একটা উইং আছে মানি লন্ডারিং এর কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। আর ওইভাবে এখনো শুরু হয়নি, প্রয়োজন হলে সেটা করা হবে ভবিষ্যতে। সাবেক প্রধানমন্ত্রী একজন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকর টাকা দুদক ফিরিয়ে এনেছিল, তখন আমরা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আপনারা আসলে এখন হাত গুটিয়ে থাকবেন না, আসলে একটা স্ট্রংলি আপনারা বিষয়টা দেখবেন? হাত গুটিয়ে কেন থাকবে? দুদকের কার্যক্রম অবশ্যই চলমান আছে এবং কার্যক্রম চলবে। ধন্যবাদ। আরেকটা বিষয় মাননীয় সচিব, সেটা হচ্ছে যে সরকার টাস্ক ফোর্স গঠন করছে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে, সেখানে দুদকের একটা পার্ট রয়েছে, সেখানে দুদকের ভূমিকাটা কি হবে বা ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। না, এই ব্যাপারে এখনো আমরা এরকম কোনো পাইনি। টাস্ক ফোর্সের গঠনটা কিভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেয়া থাকবে আমাদের দায়িত্ব সেটা অবশ্যই আমরা পালন করব। টাস্ক ফোর্সের গঠন কাঠামোটা কিভাবে হয়েছে সেটা আমাদের কাছে এখনো আসেনি, পাইনি। দুদক সচিব কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেগুনবাগিচায়। স্নায়ু যুদ্ধের পর বর্তমানে বিশ্ব ব্যবস্থা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার একটি যৌথ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশ্ব রাজনীতিতে চীন এবং রাশিয়ার প্রভাব পশ্চিমাদের বেকায়দায় ফেলবে বলে আশঙ্কা করছেন MI6 এবং CIA এর প্রধান কর্মকর্তা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতার জানান দিচ্ছে। বর্তমান বিশ্বে প্রায় সব ভূরাজনৈতিক দ্বন্দ্বে পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কেউই অস্বীকার করতে পারবে না। তবে চীন রাশিয়ার শক্তিশালী উত্থান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে মনে করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম পশ্চিমারা এমন অনিশ্চিত অবস্থায় পড়েছে বলে মন্তব্য করেছেন MI6 এবং CIA এর প্রধান কর্মকর্তা বার্নস ও মুর। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব ব্যবস্থার উপর একচেটিয়া খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটিকে টেক্কা দিয়ে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব। পরিবর্তিত এই বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ দীর্ঘদিন ধরে পরিচিত নয়, তাই তারা বারবার বিশ্ব ব্যবস্থা হুমকির মুখে পড়ার মতো বুলি আওড়াচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। CIA ও MI6 চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখছে। দুই গোয়েন্দা প্রধানের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে আটকাতে না পারলে বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের কর্তৃত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলে মনে করেন দুই গোয়েন্দা প্রধান। চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্বের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামোকে পরিবর্তনের পরামর্শ দিয়েছে পশ্চিমা গোয়েন্দারা। বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থা নিয়ে পশ্চিমাদের সতর্ক অবস্থানে থাকারও পরামর্শ দেন তারা। চীন রাশিয়ার প্রভাব বাড়ার কারণে নতুন সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছে এই দুই পশ্চিম গোয়েন্দা সংস্থা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিবেদন, 2027 সালের মধ্যেই সম্পত্তি ছাড়াবে $1000 বিলিয়ন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন আবুধাবির যুবরাজ খালেদ আল নাহিয়ান। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজাঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন যুবরাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার মুম্বাইয়ে একটি বিজনেস ফোরামে অংশ নেবেন তিনি। যুবরাজ খালেদ আল নাহিয়ানের এই সফরে ভারত ও সংযুক্ত আরব আমিরাত তাদের ব্যবসায়িক চুক্তি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে দুই দেশের গণমাধ্যম। চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। দেশের কর্মসংস্থান আইনের 8ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট। কোটা পদ্ধতির সংশোধনে আবারও আশার আলো দেখছেন প্রবাসীরা। তবে আগ্রহী কর্মীদের কর্মসংস্থান যাচাই বাছাইয়ের মাধ্যমে মালদ্বীপে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ভিসা চালুর 3 মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে কাজ করতে আগ্রহী হলেও দেশটির সরকারের নির্ধারিত কোটা পদ্ধতি বাধা হয়ে দাঁড়ায়। মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র 1 লাখ কর্মী। সে অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। থাকছে না কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়ম। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে। বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যেকোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে 50,000 রুপিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতি সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। 1 লক্ষ শ্রমিকের যে কোটা সিস্টেমটা ছিল সেটা রিসেন্টলি ওদের মন্ত্রণালয় উঠাই দিয়েছে। এখন ক্যাবিনেটের মাধ্যমে যে দেশে থেকে যতটুকু প্রয়োজন সেই শ্রমিক আনতে পারবে। মালদ্বীপে আসতে ইচ্ছুক প্রবাসীদের ভিসা যাচাই বাছাই করে বৈধ পথে দেশটিতে পাঠাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। বৈধ কিছু লোক ছিল তাদেরকে ফাড়াই দিতেছে, তাদের কারণে এখন আমাদেরও সমস্যা হইতেছে। তো আমি আসলে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করব, মালদ্বীপে তারা কি বৈধভাবে আসতেছে না অবৈধভাবে বা ফ্রি ভিসা আসতেছে এগুলো যাচাই বাছাই করে যেন তাদেরকে পাঠানো হয়। মালদ্বীপে কাজের ভিসায় আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। আমরা বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে কাজ করতে আসবেন অবশ্যই তারা সঠিকভাবে যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং আপনার যে ভিসা সেটি যাচাই করে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্সে নিয়ে
তারপরেই মালদ্বীপে আসবেন। কর্মসংস্থান আইনে সংশোধনীয় খসড়া তৈরির তারিখ থেকে 3 মাসের মধ্যে সরকারি গেজেট প্রকাশ করে নতুন কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নিজেদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। প্রকৌশলীরা বলছেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন বিপ্লব হিসেবে রিএলআই নামে অসম্ভব শক্তিশালী এক নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে, যা দারুণ ক্ষমতা নিয়ে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নাটকীয়ভাবে পাল্টে দেবে মানুষের জীবনযাপন। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, সংক্ষেপে AABEA, যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্যও যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে কোনো প্রয়োজনে। ক্যালিফোর্নিয়ায় AABEA এর 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা। আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে, কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ। এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর তথ্য। AI থেকে রিয়েল আই এর দিকে যেতে পারবো, রিয়েল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো 20-30 বছরের মধ্যে। কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের 40 বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার। এবার 5 বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের 40 বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। প্রকৌশলীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল শেরাটন, চেরিটোস, ক্যালিফোর্নিয়া। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে চলেছেন প্রযুক্তি জগতের কিংবদন্তি ইলন মাস্ক। ইনফর্মা কানেক্ট একাডেমির এক গবেষণা জানায়, মাস্কের বর্তমান সম্পদ বৃদ্ধির হার অব্যাহত থাকলে 2027 সালের মধ্যেই তার সম্পদ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিশ্বে 3000-এর কিছু বেশি বিলিয়নিয়ার থাকলেও এখন পর্যন্ত ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাতে পারেনি কেউ। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদ যে গতিতে তরতর করে বাড়ছে, সেই তালিকায় নাম উঠতে খুব বেশি সময় লাগবে না। ইনফর্মা কানেক্ট একাডেমির এক গবেষণা বলছে, ইলন মাস্ক বিশাল সম্পদ বৃদ্ধির হার ধরে রাখলে 2027 সালের মধ্যেই $1 ট্রিলিয়ন মালিক হতে পারেন। মার্কিন এই ধনকুবেরের বার্ষিক গড় সম্পদ বৃদ্ধির হার 109.88%। তার মোট সম্পদের পরিমাণ $237 বিলিয়ন। টেসলা, স্পেসএক্স ও সামাজিক মাধ্যম এক্সের মতো কোম্পানির মালিকানা তাকে বিশ্ব অর্থনীতিতে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। টেসলার বর্তমান বাজার মূল্য $669.28 বিলিয়ন, যা আগামী বছর $1 ট্রিলিয়ন অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইনফর্মা কানেক্ট একাডেমির পূর্বাভাস অনুযায়ী 2028 সালের মধ্যে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়ং ও ইন্দোনেশিয়ার ব্যবসায়ী প্রাজোগো পাঙ্গেস্টুও ট্রিলিয়নিয়ার ক্লাবে যোগ দিবেন। এছাড়া বিশ্বের বৃহত্তম বিলাসী সামগ্রী কোম্পানি LVMH এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ড 2030 সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইলন মাস্ক প্রথমবার 2012 সালে ফোর্বস বিলিয়নিয়ার তালিকায় নাম লেখান। তখন তার সম্পদ ছিল $2 বিলিয়ন। 2021 সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হন। তবে 2022 সালের ডিসেম্বরে টেসলার শেয়ার মূল্য কমে যাওয়ার কারণে তিনি বার্নার্ড আর্নল্ডের কাছে এই অবস্থান হারান, যদিও 6 মাস পর আবারও তালিকায় শীর্ষে উঠে আসেন।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় হয়ে গেল অভিনব এক সার্ফিং প্রতিযোগিতা, যেখানে মানুষের বদলে সার্ফিং বোর্ডে দেখা যায় কুকুরকে। স্থানীয় সময় রোববার শহরটির সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় 19তম বার্ষিক ডগ সার্ফাথন। দ্য হেলেন এডওয়ার্ড অ্যানিমেল সেন্টার এই প্রতিযোগিতার আয়োজন করে। চোখে পানি প্রতিরোধী চশমা আর গায়ে রং বেরঙের সার্ফিং জ্যাকেট, ঢেউয়ের সঙ্গে লড়াই করবে বলে 4 পায়ে সার্ফিং বোর্ডে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কুকুর। চারদিক থেকে ভেসে আসছে কুকুরের মালিক ও সাধারণ দর্শকদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর। দ্য হেলেন এডওয়ার্ড অ্যানিমেল সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় বার্ষিক ডগ সার্ফাথন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের ডেল মার্ক লং বিচে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে চলমান কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে পোষা প্রাণীদের নিয়ে সার্ফিং প্রতিযোগিতা উপভোগ করতে ছুটে এসেছেন অনেকে। সমুদ্রের পানিতে নিজের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সময় কাটানো এর আসল উদ্দেশ্য। আর একবার সমুদ্রে নেমে গেলে তখন আর কিছুই যায় আসে না। বন্ধুর সঙ্গে ভালো সময় কাটানোই তখন মূল লক্ষ্য। 1972 সালে প্রতিষ্ঠিত হেলেন এডওয়ার্ড অ্যানিমেল সেন্টার বেশ অনেক বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তাদের সংস্থার মূলমন্ত্র মানুষ পশুদের সাহায্য করে এবং পশু মানুষকে সাহায্য করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের ইসলামাবাদে ব্যাপক সমাবেশ। 2 সপ্তাহের আলটিমেটাম পিটিআই এর। লাহোরে নতুন কর্মসূচি ঘোষণা। এবং কমলা ট্রাম্প প্রেসিডেন্সিয়াল বিতর্ক ঘিরে সরগরম মার্কিন রাজনীতি। মঙ্গলবার মুখোমুখি হচ্ছেন 2 নেতা। নির্বাচনে জেনজিদের আকৃষ্ট করতে মরিয়া ডেমোক্র্যাটরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।